যেটা হয় বাংলাদেশের সাধারণ মানুষ আসলে বারে 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 প্রতারিত হয়। আমি কিন্তু বলছি না যে রাতারাতি একটা দেশ হাবিয়া দোজখ থেকে জান্নাতুল ফেরদৌসে পরিণত হয়ে গেছে, না, এটা খুবই অবাস্তব কথা। মমতার মতো মানুষও বলছে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠানো উচিত। আমি ওয়েট করব, সামনে তো এই যে মমতার ইলেকশন তো এসে সারলো, তখন দেখব তার পেয়ারে দাদা মোদির বিরুদ্ধে তার ক্যাম্পেইনের ভাষাটা কেমন হয়। তখন আমি আশা করি জবাবটা দেওয়া থাকবে। ওই বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শেখ হাসিনা, সে নিজেও বলতে এটা তার বাবারই দেশ। শেখ হাসিনাকে একেবারে লেভেল করে দিল যে তুমি স্বৈরাচার। এইভাবে কিন্তু ডিরেক্ট তাকে স্বৈরাচার বলা এবং যে ন্যারেটিভগুলো সেল করেছে ওইগুলো একদম ভেঙে চুরে সারখার করে দেওয়া, এই কাজটা যে ঘটলো এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের শোয়ে, এবং আপনি এসেছেন এই জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে বসলেই বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে বসলে যে প্রশ্নটি উঠে সেটা হচ্ছে নির্বাচন আগে নাকি সংস্কার আগে, নাকি দুটোই একসঙ্গে চলবে? এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? আপনার কাছে কোনটা আগে, সংস্কার আগে নাকি নির্বাচন আগে? এই ডিম আগে না মুরগি আগে, এই ডিবেটের মধ্যে এই প্রশ্নটাই করা উচিত না। আচ্ছা, দুইটা পাশাপাশি চলতে পারে এবং দুইটার ভেতরে কোনো শত্রুতা বা বিরোধ নাই। এই ব্যাপারটা বুঝতে আমরা অনেকে ভুল করে ফেলছি। আচ্ছা, একটা ব্যাপার বুঝতে পারাটা খুব জরুরি। রাস্তায় যদি এখন বের হন, আমি নিশ্চিত জি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 10টা শব্দ শুনলে অ্যাটলিস্ট 5টার মতো শব্দ আপনি সংস্কার শব্দটা শুনেন। যে সংস্কার শব্দটা বিগত কয়েক মাসে এমন ভাবে ব্যবহৃত হচ্ছে যে সংস্কার শব্দটার সংস্কার দরকার। তার কারণটা হলো এই সংস্কার শব্দটা যতটা লুক্রেটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছিল, 5 মাস তো হয়ে গেল, অনেক জায়গায় কি আশাহত হওয়ার মতো কারণটা ঘটছে না? ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গ্রাফিতি মোছা হয়ে যাচ্ছে, সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারছেন না। সেই ক্যাপাসিটি নিয়ে আপনি যদি বলেন সব কিছু করে ফেলবেন, মানুষ বিশ্বাস করবে? সো অনেক জায়গায় তো হতাশা। দ্রব্যমূল্যের কি আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? সরকার পুরোপুরি পারছে না। তো সচিবালয়ে আগুন লাগছে, সচিবরা হেল্প করছে না, পুলিশ ঠিকমতো গ্রেপ্তার করছে না, মামলার আসামি পুলিশ, কিন্তু সেই পুলিশ অ্যারেস্টেড হচ্ছে না, ভুয়া মামলা হচ্ছে। আওয়ামী লীগের লোকজন টাকা পয়সা দিয়ে বের হয়ে যাচ্ছে, অক্টোবর নভেম্বর মাসেও আওয়ামী লীগের নেতারা দেশ থেকে বের হয়ে যাচ্ছে। এটার দায়ভার কার? সরকার তো আছে। সো অনেক জায়গায় আপনি ইচ্ছা করলেও সংস্কার করতে পারবেন না, কারণ আপনার ওই লোকবল নাই। কারণ একটা ইলেক্টেড গভর্নমেন্টের আবার যেটা থাকে তার কিন্তু হিউজ একটা সাপোর্ট থাকে, কিন্তু এই জায়গায় তো কয়েকজন উপদেষ্টা, তাদের তো পার্সোনাল কোনো ম্যান পাওয়ারটা নাই। সো এই জায়গায় সংকটের জায়গাটা আছে। আবার কেউ কেউ যদি মনে করে আজই ইলেকশন হয়ে যাওয়াটা উচিত, এই ব্যাপারটাও খুবই বড় হটকারিতা হবে। কারণ বাংলাদেশে ইলেকশন, ফেয়ার ইলেকশন করার জন্য যে স্ট্রাকচার, সেটাও তো ধ্বংস করা হয়ে গেছে। একটা ইলেকশন করার জন্য ইলেকশন কমিশন খুবই শক্তিশালী হওয়া দরকার, নিরাপত্তা যে বলয়টা যেটা থাকবে পুলিশের, আর্মির, সেই সেট আপটাও তো নাই। আবার আর একটা ব্যাপার, একটা ইলেকশন করা কিন্তু অনেক হ্যাপার কাজ, অনেক, সেই প্রক্রিয়াটা শুরু করলে অনেক লম্বা একটা টাইম দরকার হয়। সো এই কাজগুলো কি করা হয়েছে? এই কাজগুলো করতেও সংস্কারের দরকার না, কারণ বাংলাদেশে কোনো তো প্রতিষ্ঠানই ছিল না। কাজেই সংস্কারটাও জরুরি, ইলেকশনটাও জরুরি। দুইটা বিপরীতধর্মী না, বরং দুইটা প্যারালাল একইভাবেই চলতে পারে এবং সেই পথে আগানোটা উচিত। এখন একটু অর্থনীতির প্রশ্নে আসি। যে সম্প্রতি যেটা আসলে আলাপ হচ্ছে যে ভ্যাট নিয়ে, ভ্যাট বাড়ানো হয়েছে। এখন দেখা গেছে সরাসরি জনগণের কোনো আয় না বাড়িয়ে ভ্যাটটা বাড়ানো হলো, এবং এই ভ্যাট বাড়ানো নিয়ে খাদ্য উপদেষ্টা বলছে আলিমাম মজুমদার যে কোনো সমস্যা হবে না, এই ভ্যাট বাড়ানোতে সব কিছু ঠিকই থাকবে, আগের মতোই থাকবে। আর এইটা বলার পরের দিনই আবার দেখা গেছে চাপে কিছুটা কমানো হয়েছে, মানে যেগুলো দিয়ে সবচেয়ে বেশি ছিল সেগুলোতে আবার কিন্তু কমানো হচ্ছে, ইন্টারনেট, রেস্টুরেন্ট, তারপর এগুলো আবার কমানো হয়েছে। এখন কমানোর পরেও কিছু কিছু জায়গায় বাড়ানো হয়েছে। এখন সামনে হচ্ছে রমজান মাস, তো এই যে একটা ভ্যাটের চাপ, আবার রমজানে তো সিন্ডিকেটের একটা থাবা আছেই। তো আলটিমেটলি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই সরকার কতটুকু সফল হবে? আর রমজান তো একটা সেন্সিটিভ একটা মাস, এই সবাই কিন্তু মানে তাকায় আছে রমজানের দিকে। এই সরকারের মানে সফলতা ব্যর্থতা হচ্ছে যে পুরো সিল মারাটা রমজানের উপরেই হবে আর কি। তো ফলত আপনি কি বলবেন, মানে এই দ্রব্যমূল্য? প্রথমত ভ্যাট বাড়ানোর পরেও জনগণের কোনো ইম্প্যাক্ট পড়বে না বা কোনো কিছু হবে না, এইটাই বক্তব্যকে আমি হটকারী বক্তব্য বলে মনে করি। এইটাই বক্তব্য থাকা উচিত না। এতে জনগণের সাথে সরকারের দূরত্বটা বাড়ে এবং মনে হয় যে সরকার জনগণ থেকে অনেক বেশি বিচ্ছিন্ন, এটার ইম্প্যাক্ট পড়ে। এবং দেখেন, একই সাথে মানুষ যখন দেখবে যে মহার্ঘ ভাতা ঘোষণা করছেন, এত 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 টাকার মহার্ঘ ভাতা ঘোষণা করছেন, কাদেরকে খুশি রাখার জন্য? যাদের জন্য করছেন তাদের তো একটা বড় অংশ পাঁচ আটা দালাল ছিল।
আবার একই সাথে দেশের জনগণের পর এইভাবে ভ্যাটটা বাড়িয়ে দিচ্ছেন, এইটা খুবই বাজে মেসেজ যায় মানুষের কাছে। এটা না করেও অর্থনীতির অবস্থা তো খারাপ, একদম লুটপাট করে শেষ করে চলে গেছে শেখ হাসিনা, এটা তো সত্য। কিন্তু সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য সাধারণ মানুষের ভোগান্তিটা কমিয়ে আপনি যেসব জায়গায় দুর্নীতি ছিল সেই টাকাগুলো ব্যাক আনার চেষ্টা করেন, বা যেসব জায়গায় অধিক ব্যয় হতো যেসব খাতে সেই জায়গাগুলোকে কমানোর চেষ্টা করেন। অনেক মানে বিশাল বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো আসলে লুটপাটের স্বর্গ ছিল, সেগুলো বন্ধ করেন। এই জায়গাগুলো থেকে দেশকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ডিরেক্ট মানুষের পরে এইভাবে আপনি ভ্যাট চাপিয়ে দিবেন এবং সেটার পর আবার জাস্টিফিকেশন দাঁড় করাবেন, এই টাইপ উদ্ধত্তপূর্ণ কথাবার্তা দিয়ে এই ব্যাপারটাকে আমি খুবই নিন্দা জানাচ্ছি। এবং তারপরের কথাটা হলো, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ তো এই সরকার করতে পারে নাই, এবং সামনের দিনেও এই ধরনের মনে হয় একটা বড় চ্যালেঞ্জ আসতেও পারে। আমি অ্যাজিউম করছি এটা যদি আসে তাহলে এই ইমেজটা কিন্তু সিরিয়াস লেভেলে হ্যাম্পার্ড হবে। কারণ ১/১১ সরকারের কথা আমি তখন যদিও ছোট ছিলাম, বাট আমার খুবই ক্লিয়ারলি মনে আছে ১/১১ সরকার প্রথম দিকে এসে রাজনীতিটাকে দমন করার চেষ্টা করছিল, সবাই হাততালি দিচ্ছিল। কিন্তু কয়েক মাসের ভেতরে যখন চালের কেজি মনে আছে আমার 18 টাকা থেকে জাম করে 42 টাকা হয়ে গেল, একেবারে ওই সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে যাইতে থাকলো। তো এই সরকারও কিন্তু এই ধরনের একটা রিস্কে থাকবে, এবং সামনের দিনে এই ব্যাপারটা অ্যাড্রেস কিভাবে করা যায়, হঠকারী বক্তব্য দেওয়ার চেয়ে কাজের কাজটা করা উচিত তাদের, তা না হলে একটা বিপদের সম্ভাবনা আছে। এখন একটু কমিশনের প্রশ্নে আসি। প্রথমে আসি ভাই সাংবিধানিক নামে, আপনি সাংবিধানিক নাম নিয়ে মাঝখানে একটা কথা উঠেছিল যে জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ করা হবে, আপনি কন্ডেম করেছিলেন এটা, যে কেন প্রজা থাকবে। তো নতুন একটা আসছে যে সেটা হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ, তো এই নামটা কি আপনার পছন্দ হয়েছে? হতে পারে, এটা আরো লম্বা ডিসকাশনের ব্যাপার, বাট আমি খুবই একদম শুরু থেকেই আমি ওই গণপ্রজাতন্ত্রীর ব্যাপারে খুবই ক্রিটিক্যাল ছিলাম। কারণ প্রজা নামের কোনো শব্দ থাকা উচিত না। কোনো বিজ্ঞ মানুষ বলে যাদেরকে গোনা হয় তারাও এই প্রজাটাকে রেখে দিতে খুবই হ্যাপি ছিল। তারা কনফার্মেশন বায়াসে ভুক্ত, মানে তারা প্রজা থাকার কারণে প্রজাটা থাকবে এটা ধরে নিয়ে জাস্টিফিকেশন দাঁড় করাইতো। কিন্তু এই রিপাবলিকের মিনিং আপনি প্রজা দিয়েই করতে হবে এমন কোনো নজিরের দরকার নাই। সো গণপ্রজাতন্ত্রী কোনো অবস্থাতেই থাকা উচিত না। প্রজাতন্ত্রী না থেকে সেটা অন্য অনেক কিছু হইতে পারে, যেমন দুইটা অপশন সাজেশন, এটা তো সাজেশন, এটা তো চূড়ান্ত না, তারা একটা সাজেশন দিয়েছে, এটাই প্রস্তাব, আরো অনেক কিছু হতে পারে। মানে এমন কিছুই হোক যে জায়গায় প্রজা নামের শব্দ নাই কিন্তু জনগণের রিফ্লেকশনটা আছে, সে জায়গায় এই জায়গায় জনগণের রিফ্লেকশনটা আছে। আমি তো বাংলাদেশ নামের পরিবর্তন চাই না, বাংলাদেশ তো আমাদের হৃদয়ের সাথে মিশে যাওয়া জিনিস, এবং এত এত রক্তের বিনিময়ে আমাদের দেশটা পেয়েছি, আমরা পতাকাটা পেয়েছি। সো এটা তো অবশ্যই আমরা পবিত্র সত্তা হিসেবেই ধারণ করি। এবং আরেকটা ব্যাপার হলো, এটা কিন্তু শুধু আমারই কথা না, অনেক বিদগ্ধ ব্যক্তি সেই 1972 সালের পর থেকেও কিন্তু এই ব্যাপারটা বলেছে যে প্রজাতন্ত্রী থাকা উচিত না। অনেক বিজ্ঞ মানুষ, অনেক সিনিয়র মানুষও কিন্তু এইটা সবসময় বলে। তো আমি এটা দেখে খুশি হয়েছি যে এই রেকমেন্ডেশন, আমিও কিন্তু সংবিধান সংস্কার কমিশনে যখন অফিসিয়ালি আমার বক্তব্য রেকর্ড করে, মানে আমার অফিসিয়াল মতামত আমি দিয়েছিলাম, সো ওই অফিসিয়াল মতামত দেওয়ার সময় কিন্তু আমি প্রথমেই কিন্তু এই সাজেশনটা আমিও দিয়েছিলাম। সো এটা দেখে আমার কাছে ভালোই লেগেছে। আচ্ছা, সংবিধান সংস্কার কমিশনের আরেকটা প্রস্তাব আছে যে 4টা মূলনীতি হচ্ছে একটু পরিবর্তন করা হবে, এবং ধর্মনিরপেক্ষতা, যেটা আসলে সবচেয়ে বেশি কথা হচ্ছে, ধর্মনিরপেক্ষতা হয়তোবা প্রস্তাব দেওয়া হয়েছে থাকবে না। তো এটা নিয়ে দেখা গেছে ইসলামিস্ট পেরিফেরির যারা আছে তারা একটু উল্লাস করতেছে যে না, হয়তোবা এখন ইসলাম ধর্ম তাদের যেটা চাহিদা সেটা ইনক্লুড করা হবে। তো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলবেন? মানে ধর্ম পরিচয় কি আসলে খুব জরুরি একটা সংবিধানে থাকার বা একটা দেশের থাকার, এবং না থাকাটাও কি এত জরুরি? বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এইটাকে আমার মনে হয় যে একটু লম্বাভাবে টানাটা জরুরি বুঝতে পারার জন্য। আমি নিজে লয়ের স্টুডেন্ট ছিলাম, জানেন হয়তো। তো সংবিধান নিয়ে আমার খুবই পড়াশোনাটা করতে হয়েছে, এবং এটা আমার খুব আগ্রহেরও জায়গা। যে ব্যাপারটা 1972 সালে যখন এই যে 4টা মূলনীতি আমাদের সংবিধানে যখন ইনক্লুড করা হলো, এই 4টা মূলনীতির ব্যাপারটা কি জানেন, এইটা যেভাবে চাপিয়ে দেওয়া হয় আলটিমেটলি সেটা মানুষের ভেতর থেকেই আসা কিনা সেই জায়গায় বহু প্রশ্ন ওঠার জায়গাটা ছিল। অবশ্যই। এবং দেখুন অবাস্তব জিনিসও কিন্তু ছিল, সেই 4টার ভিতরে 2টা কনফ্লিক্টিং ব্যাপারও কিন্তু ছিল, যেটা থাকা উচিত না। আবার ধর্মনিরপেক্ষতার ব্যাপারটা যে মুহূর্তে আসে, এই মুহূর্তে ব্যাপারটা আসলে মানুষই চাচ্ছিল নাকি কোনোভাবে জাস্ট ইনপুটটা দিয়ে জাস্টিফাইড করার চেষ্টা করা হয়েছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে নতুন যে মূলনীতির জায়গাটা সংস্কার করে যে জায়গায় আমি দেখবার চেষ্টা করেছি, সে জায়গায় কিন্তু ধর্মকেন্দ্রিক কোনো কিছু এই অর্থে লেখা নেই। এবং ব্যাপারটা কি, ধর্মনিরপেক্ষতা আপনার লেখা থাক আর না থাক,
ব্যাপারটা আমরা সবকিছু না, আমাদের ভেতরে একটা ধারণা মাইন্ডসেট জন্ম নিয়েছে সবকিছু লেখাই থাকতে হয়। পৃথিবীর অনেক দেশের সংবিধান আছে খুবই ছোট, স্টিল সেই দেশগুলো অনেক সিভিলাইজড, চলছে না। চলছে। সবকিছু লেখাই থাকতে হবে এই ব্যাপারটা উচিত না। আপনার যদি মাইন্ডসেট খারাপ থাকে ভাই, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান নিয়েও আপনি যদি বসে থাকেন, আপনার দেশে চুরি চামারি বাটপারি চলতেই থাকবে, তাই তো? অবশ্যই। সো ব্যাপারটা হলো ওই টাইমে যেভাবে মূলনীতিগুলো ঠিক করা হয়েছিল সেটা প্রবলেমেটিক অবশ্যই থাকতে পারে, কারণ মানুষের কি চাওয়াটা ছিল সেইটা কি যাচাই করা হয়েছে, নাকি কয়েকজন মানুষ যা চাচ্ছে সেটাই জোর করে ইনপুট দেওয়ানো হচ্ছে, এই ব্যাপারটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, এখন কমিশনের শেষ প্রশ্নটা, 4টা প্রদেশে ভাগ করার একটা জনপ্রশাসন কমিশন প্রস্তাব দিয়েছে। এখন 4 প্রদেশে ভাগ হলে এখানে তো আসলে নতুন নতুন বাস্তবতা তৈরি হবে। কারণ দেখা গেছে যে আমরা কিন্তু মানে এখনো বাংলাদেশে যেটা হয়েছে যে নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ এরকম বলি। তখন 4টা প্রদেশে ভাগ হলে আরো বেশি ডিস্টেন্স তৈরি হবে কিনা বাংলাদেশের ভিতরে মানুষে বা প্রভিন্সে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? বাংলাদেশে আসলে যে মানুষ অলমোস্ট 18 কোটি মানুষ, জনসংখ্যার দিকে তাকাইলে আপনার মনে হবে যে প্রদেশ হওয়াটা দোষের না, কিন্তু বাংলাদেশের যে আবার আয়তন, এটার দিকে তাকাইলে মনে হবে আরে এটা তো ছোট্ট একটা জায়গা। প্রদেশ হওয়ার ব্যাপারটা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা যুক্তিসঙ্গত ব্যাপার না এই মুহূর্তে, ফর দ্য টাইম বিং। কিন্তু ডিসেন্ট্রালাইজড হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। কারণ প্রদেশ হইল না, কিন্তু আমাদের যে বিভাগগুলো আছে, বিভাগগুলোর আওতায় অনেক অফিস আদালত স্ট্রাকচার, এগুলো ডিসেন্ট্রালাইজড হওয়াটা আমি উচিত বলবো না, আমি বলবো একেবারেই ফরজ হয়ে গেছে। এবং আমার কাছে যেটা মনে হয় সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ার কারণে বাংলাদেশটা একেবারে অবাসযোগ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এবং অফিস আদালত কিভাবে ঢাকা থেকে সরানো যায়, আমি একটা উদাহরণ দিই। ধরেন যে এই যে ধানমন্ডিতে জিগাতলায় যদি যান, দেখবেন যে বিজিবির হেডকোয়ার্টারটা এই জায়গাতে। এটা কি দরকার ছিল? এটা তো ঢাকার বাইরেও হতে পারতো, বা অন্য কোনো জায়গায় হইতে পারতো, পূর্বাচল হতে পারতো, সাভার হতে পারতো, বা যে কোনো জায়গায় হতে পারতো। যে ঢাকার এই ধানমন্ডিতে কেন? এটা হওয়ার কারণে যেটা হচ্ছে, দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রুট দিয়ে সরাসরি পথে কিন্তু আপনি ধানমন্ডিতে চলে আসতে পারতেন, কিন্তু আপনার ঘুরে নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে তারপর আসতে হয়। সো এই যে এই জায়গাগুলা কি হয়, মানে দেশের জনগণের উপরে আলাদা একটা প্রেশার তৈরি করে। সো ঢাকাকে ডিসেন্ট্রালাইজড করাটা জরুরি। কারণ 8টা বিভাগীয় শহরে 8টা সুপার স্পেশালাইজড যদি হসপিটাল থাকতো, ঢাকার পরে তো প্রেশার পড়তো না। এমনকি হাইকোর্টের যে বেঞ্চগুলো আছে, এই বেঞ্চগুলো বিভাগীয় শহরে চলে যাওয়া উচিত। আমি বলি বাংলাদেশের দ্বিতীয় সেরা মিথ্যাবাদী ক্ষমতায় যারা বসেছিল, কারণ প্রথমকে ইন দ্য মিন টাইম এটা সেটেল, শেখ হাসিনার উপর দিয়ে তো আর কেউ নাই। তো দ্বিতীয় সেরা মিথ্যাবাদী যে ছিল এরশাদ, তার সব কাজ যদি খারাপ হয় একটা কাজ ভালো ছিল, সেটা হলো হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় শহরগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি চাই যে এটা যাতে হয়, মানে প্রদেশ নামেই হয়তো ব্যাপারটা এইটা না, ডিসেন্ট্রালাইজড হোক, হাইকোর্টের বেঞ্চগুলো বিভাগীয় শহরে চলে যাক, তারপর অনেক জেলা ঢাকার আশেপাশে যেগুলো আছে এইগুলা যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হোক, ইন্ডাস্ট্রিগুলো ঢাকার বাইরে অনেকগুলা চলে যাক, মানে ঢাকার বাইরে অনেক সুযোগ সুবিধা চলে যাক, যেটা ঢাকার পর প্রেশারটা কমাবে। এবং ওই বিভাগীয় শহরগুলোকে এমনভাবে তৈরি করা হোক যাদের প্রশাসনিক কাজ অন্যতম সব কাজ করার জন্য ঢাকা যাতে আসার দরকার না হয়। ডিসেন্ট্রালাইজেশনটা জরুরি, কিন্তু এই মুহূর্তে প্রদেশ করে ফেলতে হবে, এইটা করার মতো ক্যাপাসিটি বা এটা মেনটেন করার মতো ক্যাপাসিটি সম্ভবত বর্তমান বাংলাদেশে নাই, ভবিষ্যতে আসলেও আসতে পারে কোনো একটা দিন। তো এখন যেটা কথা 2024-এর সবচেয়ে সিরিয়াস যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে গণহত্যার বিচার ভাইয়া। এখন এই বিচারের জন্য আমরা জানি যে 71-এর বিচারের জন্য আমাদেরকে শাহবাগ করতে হয়েছে, তারপর আবার একটা শাপলাও ঘটে গেছে, তারপরে এখনো কি ভাই বিচারের জন্য আমাদেরকে রাজপথেই থাকতে হবে, শাহবাগ আরেকটা শাহবাগ করতে হবে কি, বা কি মানে বিচারটা কি হইলে আসবে? এই প্রশ্নটার আগে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা বলবো, 71-এর বিচারের জন্য শাহবাগ হতে হয়েছে, এই ব্যাপারটা শুনলে মনে হয় যে শাহবাগের ব্যাপারটা খুবই জরুরি ছিল। এইটা ছিল ভুল। বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের যে রাস্তাটা, সেই রাস্তাটা তৈরি করে দিয়েছিল শাহবাগ। এবং শাহবাগের এই ব্যাপারটা ছিল হাসিনার লেজিটিমেসি তৈরি করার সবচেয়ে বড় গ্রাউন্ড। সো শাহবাগে যে কাজটা হয়েছে, এই ব্যাপারটাকে আমি একদমই অপছন্দ করছি এবং তীব্রভাবে নিন্দা অতীতেও করতাম, এখনো করছি, ভবিষ্যতেও করব। তারপরের প্রশ্নটা চলে যাই, যে যেটা হয় বাংলাদেশের সাধারণ মানুষ আসলে বারে 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 প্রতারিত হয়। বারে 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 কেন প্রতারিত হয়? দেখবেন যে বিভিন্ন অ্যাসপিরেশন আসে, বিভিন্ন টাইমে বিভিন্ন সময় হাইপে থাকে। আমি না একটা স্ট্রাকচারাল পরিবর্তন দেখতে চাই, যে জায়গায় কোনো দাবি দেওয়ার দরকার হবে না, বরং কাজ অটোমেটিক চলবে। আইন আদালতের মাধ্যমে বিচার হইতে থাকবে, এটা খুবই নর্মাল প্রসেস হবে। এটা করার জন্য কেন আপনার বারবার করে রাস্তায় নামতে হবে? বারবার করে যে জায়গায় রাস্তায় নামতে হয়, বুঝতে হবে যে এই জায়গায় সিস্টেমে ঘাটতি আছে। আমি এই জন্য বলি ইনস্টিটিউশনগুলো যাতে শক্তিশালী হয়। এবং যে ম্যাস কিলিং শেখ হাসিনা চালিয়ে গেছে,
শুধু এই জুলাই গণ অভ্যুত্থানে না, বিগত বহুদিন যাবত সেই 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা আন্দোলনের থেকে যদি শুরু করেন, মানুষকে মেরে ফেলে লাশের উপরে নৃত্য করার কালচারও তো এই আওয়ামী লীগই তৈরি করেছিল। পিলখানা ট্র্যাজেডির কথা যদি বলেন, বাংলাদেশের আর্মির মোরালকে চিরতরে ভেঙে চুরে সারখার করে দেওয়া হলো এবং তারপরে তাদের স্থাপকদের দিয়ে আর্মিকে সাজানো হলো যে আর্মি ছিল এক টাইমে গর্ব। আপনি মনে করে দেখেন, বাংলাদেশে কোনো অন্যায় অবিচার কখনো যদি চলতে থাকতো, ইলেকশন আগে আর্মি রাজপথে নেমে গেছে, এটা শুনলে মানুষের ভিতরে একটা স্বস্তি কাজ করতো। সেই আর্মি হয়ে গেল ওই পেটমোটা আজিজ বাহিনী। সো এর চেয়ে নির্লজ্জপনা কাজ তো আর হইতে পারে না। সো বাংলাদেশের লগি বৈঠা আন্দোলনের কথা যদি বলেন, তারপর হেফাজতের কর্মীদের পর ওই জায়গাতেও কিন্তু কি নিপীড়নটা চালানো হয়, মানুষ খুনের মিশনে নেমে গিয়েছিল শেখ হাসিনা। তারপরে প্রত্যেকটা ইলেকশনের আগে কিভাবে মানুষের পর নিপীড়ন চালানো হতো, গুম খুন কিভাবে প্রত্যেকটা বছর চালানো হয়েছে। 2024 সালের 7 জানুয়ারি ইলেকশনের আগেও তো ক্র্যাকডাউন চলেছে 28 অক্টোবরের পর থেকে পরের 2 মাস। সো এই কাজগুলা যখনই হয়েছে, প্রত্যেকটা কাজের জন্য শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ এবং তাকে যারা সহায়তা করেছে, পুলিশের ভেতর থেকে, বিচার বিভাগের দিক থেকে, আর্মির ভেতর থেকে, সচিবদের ভেতরে, প্রত্যেকের বিচার নিশ্চিত করাটা সবার পবিত্র দায়িত্ব। এবং এই জায়গাতে বিন্দু মাত্র অবহেলা করা উচিত না, কোনো কিছুর বিনিময়ে এই জায়গায় ছাড় দেওয়া উচিত না, এবং এই বিচারটা করতেই হবে। এবং সেই বিচারটা আমি তো বললাম যে ঢিমেতে তালা গতিতে আগাচ্ছে। আমি একদমই স্যাটিসফাইড না এই চিত্রটা দেখুন। ভবিষ্যতেও ইলেক্টেড হওয়ার পরেও যারা ক্ষমতায় আসবে, এটা কিন্তু তাদেরও দায়িত্ব থাকবে। এই বিচারটা যদি ঠিক মতো না করা যায়, তাহলে দেশের মানুষ বারবার করে প্রতারিত হতে থাকলে একটা দেশের স্ট্যাবিলিটি কখনোই আসে না। সো শাপলা, শাহবাগ এইসব বাইরের ডিজিট আমি না ঢুকি, কিন্তু যেটা খুব বেশি মাত্রায় জরুরি, মানুষের বারবার করে রাস্তায় নামতে হয়, সিস্টেমই যাতে প্রত্যেকের অপকর্মের জন্য বিচারটা হয়। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের জন্য আওয়ামী লীগ তার সাঙ্গপাঙ্গ যা করেছে, এই প্রত্যেকটা অপরাধের বিচার সুনিশ্চিত যদি না হয়, মরাক পর্যন্ত আমার একটা আক্ষেপ থাকবে। ভাই, আপনি আক্ষেপের কথা বলতেছিলেন এবং বলতেছিলেন যে যেন কিছু না করতে হয়, কিন্তু জামাতের আমির গত পরশুদিনই সরাসরি বলছে যে ইনসাফের জন্য আমাদেরকে রাস্তায় থাকতে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে, যেন বা যুদ্ধ এখনো থামে নেই আর কি, কোনো কিছু স্বাভাবিক হয় নেই, এবং সেই ইনসাফকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ইনসাফের মধ্যে আছে আওয়ামী লীগের বিচার, দুর্নীতি না হওয়া, ঘুষ না খাওয়া। এখন ভাইয়া হচ্ছে মানে কতকাল আমরা হচ্ছে এটা চালায় যাব আসলে? মানে ইনসাফ আসলে কি করলে আসবে? জনগণের কি দায়িত্ব এখানে আছে যে ঘুষ, আচ্ছা আমি ঘুষ দিব না, আমি কাজটা করতে গেলে ঘুষ দিব না, তো মানে কি করবে তারা, জনগণ? আপনি তো জামাতের আমিরের কথা বললেন, আমার কাছে মনে হয়, ধরেন আপনার কি চাও না যে কবে থামবে এটা? শুধু জামাত না, আমার কাছে মনে হয় যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো মানুষই কেউ যদি দেশের ভালো চায়, তার তো ইনসাফ চাওয়াটা উচিত। এটা আসলে প্রত্যেকেরই চাওয়া, শুধু জামাতের আমিরের কথা না। আমি যেটা বলছি, যেটা আমার কাছে মনে হয় যে অনেক ফিগারেটিভ কথাবার্তাও আছে, অনেকে বলে ফেলে। আচ্ছা, প্র্যাকটিক্যাল হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং আমার কাছে মনে হয় যে দেশের মানুষের এই যে রাস্তায় রাস্তায় নামতে হবে, এই কাজটা যদি বন্ধ হইতো, মানে ন্যাচারালি সবকিছু আসতো, সেটা দেখতে ভালো লাগতো। তবে ন্যায়ের পথের লড়াইটা আমার মনে হয় কোনোদিনই শেষ হয় না। পৃথিবীতে দেখবেন যারা ন্যায়ের পথের লড়াই চালিয়ে গেছে, তাদের কেন যেন সবসময় সেই লড়াইটা চালাতেই হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়, ইনসাফ তো অবশ্যই জরুরি। এটা জামাতের আমির দিয়ে কথা না, আমার কাছে মনে হয় বিএনপিরও যারা আছে তারাও নিশ্চয়ই, কেউ যদি দেশে ভালো চায়, তারা ইনসাফ চাবে, আপনি চাবেন, আমি চাবো, প্রত্যেকেই চাবে, এবং সেটা সবারই চাওয়া উচিত। তবে এই জায়গাটা কোথায় কি লিমিটেশন আছে, শুধু বাগাড়ম্বর না, এই ব্যাপারটা প্র্যাকটিক্যালিটির দিকেও তাকানো উচিত। মানে আমি চাই সামগ্রিকভাবে স্ট্রাকচারটা চেঞ্জ হোক, মানে শুধু এই মুখের কথা আর বাগাড়ম্বর না। আচ্ছা ভাইয়া, এখন হচ্ছে ন্যায়ের পথে থাকার কথা বলছিলেন, কিন্তু সরকার দোষ দিচ্ছে বিএনপিকে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আবার বিএনপি ইউনূস অন্তর্বর্তী সরকারকে দোষ দিচ্ছে যে তাদের কেউ কেউ আপনার হচ্ছে পুনর্বাসন করতেছে আওয়ামী লীগের। ঠিক আছে, এই যে কাদা ছোড়াছুরি আওয়ামী লীগের পুনর্বাসন, এটা কি খুব দরকার ছিল? বা এটা আসলে কেন তারা একে অপরকে অভিযোগ কেন করবে? আসলে তো আওয়ামী লীগের প্রশ্নই তো থাকার কথা ছিল না, তারা যে অপরাধ করেছে। অভিযোগ করার জায়গাটা অবশ্যই আছে, কারণ তো আছে। ধরেন যে বিএনপির, যেটা আমি নিজেই কিছুদিন আগে খুবই ক্রিটিক্যালি সমালোচনা করেছি, মানে এই যে আমি একটা ভিডিওই আপলোড করেছিলাম, তৃণমূলে অনেক জায়গায় অনেক নেতাকর্মী যারা আছে, তারা এটা বুঝতেই পারছে না দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তারা হাত বদল হয়ে গেছে। এটা সবাই, বিএনপিরও কেউ যায়, জামাতেরও যায়, মানে এইটা আবার দোষের ভাগিদার কিন্তু সবাই এই জায়গাতে। জামাতেরও গেছে না, গাজীপুরে গেছে না, এবং অনেক জায়গায় তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে যে কমিটির ভেতরেও তো ঢুকেছে, আবার বিএনপিরও রুট লেভেলের অনেকে ধরেন যে টাকা খেয়ে মানে জাস্ট হাত বদল হয়েছে অনেক অপকর্মে।
এই যে রাজনীতি, আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে। এতদিন মানুষ অনেক কিছু চোখ বন্ধ করে দেখতো, অনেক মিডিয়া নিউজ করতো না, এখন কিন্তু সেটা করবে। সো এই পালা পরিবর্তন যেটা হয়েছে, এইটা যারা ধারণ না করতে পারবে তাদের জন্য একটা বিপদের কারণটা আছে। ইভেন একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেক সিনিয়র নেতাদের ভেতরেও আমি দেখি যে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ইয়দের যে মাইন্ডসেট সেটা বুঝতেও তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাটা ছিল, কিন্তু তাদের কথাবার্তায় খুব একটা পরিবর্তন আসে নাই। আবার অনেক হটকারী তরুণও আছে যাদের কথাবার্তা শুনলে মনে হয় রাজনৈতিক দলগুলো বা রাজনীতির কোনো স্যাক্রিফাইস নেই, সব তারাই করেছে। আমি বললাম এই আমিত্ব থেকে বের হওয়া উচিত প্রত্যেকেরই, সবাই আমরাকে ধারণ করা উচিত কালেকটিভলি। কিন্তু দেখা যাচ্ছে একটা দল, সরাসরি বলি বিএনপি, পত্রিকাও আসতেছে যে তারা টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, চাঁদাবাজি করতেছে, এটা করতেছে, ফলত তাদের নাম হয়ে গেছে টেম্পো স্ট্যান্ড দল। এখন একজন গণমাধ্যম কর্মী হিসেবে, ইউথ হিসেবে এবং বড় একটা আন্দোলনের মাঝে থাকার তরুণ হিসেবে আপনি বিএনপিকে কি পরামর্শ দিবেন? শুধু বিএনপিকে পরামর্শ দেওয়া উচিত, অন্য কাউকে পরামর্শ দেওয়া উচিত না, ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা মানে দেখা যাচ্ছে আমি একটু আগেই বলছি রুট লেভেলে এত অনেক সমস্যা হচ্ছে, তারা জাস্ট হাত বদল হয়েছে। এটা শুধু বাজে ব্যাপার না। আমি কিন্তু কিছুদিন আগে মেইন মিডিয়াতেও বলেছি যে তারেক রহমানের সামনে একটা সুযোগ আছে স্টেটসম্যান হওয়ার, এবং হওয়ার আগে তার এই দলের তৃণমূলের কর্মীদেরকে, যারা অনেক জেনুইন ত্যাগী নেতারা আছে, যারা সংস্কারটা চায়, তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। যারা এই টাইপ অপকর্ম করছে, এটা দেখতে ভালো লাগবে যদি নমিনেশন তারা না পায়, তাদের যদি বিচারের আওতায় বিএনপির আনার একটা জায়গাটা থাকে, তাহলে মনে করবো যে তারা সংস্কারের পথে হাঁটছে। তারেক রহমান তো অনেক সংস্কারের কথা বলছে, সেটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন মানুষ যদি দেখে, মানুষের চোখে ভালোটা লাগবে। দেখা গেল যে সবচেয়ে বড় চাঁদাবাজ সে আবার নমিনেশনও পেয়ে গেল, তাইলে তো মেসেজটা মানুষের কাছে যাচ্ছে না, তখন মনে হবে যে টিপিক্যাল একজন পলিটিশিয়ানের মতো কথা বলছে। অনেক ভালো উদ্যোগ দলের কেন্দ্র থেকে বিএনপির নেওয়া হচ্ছে, এটা কিন্তু সত্য কথা। দেখবেন ঢাকা কেন্দ্রিক অনেক জায়গায় নিজেরাই বলছে পোস্টার সব নামিয়ে ফেলো, নিজেরাই বলছে তার বার্থডে সেলিব্রেট করার টাইম এটা করা যাবে না। অনেক ভালো কাজ হচ্ছে। আবার অনেক নেতাকর্মীকে কিন্তু বহিষ্কারও করেছে। এই ডাটাটাও আপনার সাথে সাথে দিয়ে দেওয়া দরকার ছিল, যেটা অতীতে কিন্তু অন্য কোনো দল করে নাই। আবার বিএনপি শুধু না, অনেক জায়গায় বিভিন্ন তদবির বাণিজ্য বিভিন্ন কিছু অন্য দল করছে, জামাত করছে না? করছে তো। সো ব্যাপারটা হইলো বিএনপি জামাত প্রত্যেকটা জায়গাতেই করছে। বিএনপির লোকবল বেশি, বিশাল বড় দল, সো তাদের স্কেলের কারণে অপকর্মটাও রুট লেভেলে চলছে। আবার জামাত করছে না? জামাতও করছে। জামাতের কথা বাদ দেন, অনেক বাম দল আছে না, তারাও বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা কাজ করছে না, হয়তোবা নেচার একরকম না। আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছিলেন যে কেন বিএনপি, আসলে হয়েছে কি, মানে অভ্যুত্থানের প্রায় সঙ্গে সঙ্গে সবাই বলছিল যে অভ্যুত্থান মানেই হচ্ছে ফসল উঠবে বিএনপির ঘরে। আবার মানে সেটাই দেখছি আর কি, যে বাবরের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি, তারপরে হচ্ছে তারেক রহমানের বেশ কিছু সাজা স্থগিত, ঠিক আছে, এবং আবার তারা কিন্তু বেশি নিপীড়িত, তো ফলে যে ফসল উঠবে উঠবে না এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ভাইয়া হচ্ছে মানে এই জন্য আর কি তা বিএনপির কথা। হ্যাঁ, না আমি এখানে কালেক্টিভলি বললাম। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে এই যে ফসল উঠবে, এই ব্যাপারটা অনেক একটা মানুষের ভেতরে একটা মনস্তত্ত্বই করে দেওয়া হয়েছে, যা আওয়ামী লীগ তাই বিএনপি। এই কথাটা একেবারে সিরিয়াসলি অন্যায় একটা কথা। কমিশন একটা প্রস্তাব দিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আপনার মতামত কি? এবং যে 4 বছর প্রধানমন্ত্রী থাকবে, প্রেসিডেন্টের হাতে থাকবে 5টা আসন, 5টা আসন নিজের মতো করে দিতে পারবেন। 5টা আসন নিজের মতো করে দিতে পারবেন, ঠিক। তো এই যে দ্বিকক্ষ, এই ব্যবস্থা নিয়ে আপনার কি মানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটাকে আমি সমর্থন করি। সমর্থন করি এই কারণে, কারণ বাংলাদেশে দেখেন চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা খুব বেশি মাত্রায় জরুরি। একটা ব্যাপার নিয়ে খুব কথা হয় যে প্রাইম মিনিস্টারের ক্ষমতার সাথে প্রেসিডেন্টের যে ক্ষমতাটা আছে, এই দুইটা ক্ষমতার ভিতরে ভারসাম্যটা আনা জরুরি। আবার প্রেসিডেন্টের হাতে যদি আপনি অনেক ক্ষমতা ভেস্টেড করে দেন, তাহলে আবার একটা সংকটের জায়গাটা আছে, একটা দেশের স্ট্যাবিলিটি অনেক ক্ষেত্রে বিপন্ন হইতে পারে। দেখা যায় প্রেসিডেন্ট হুটহাট করে কোনো কিছু ঘোষণা করে ফেললো, এরকম সংকট কিন্তু অনেক জায়গায় হয়। সাউথ কোরিয়াতে এই যে কিছুদিন আগে একটা সংকটটা ঘটলো। সো এই তৃতীয় বিশ্বের দেশগুলো ডিল করার ক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখা উচিত, সংকটের জায়গাটাও বিবেচনায় রাখা উচিত, প্র্যাকটিক্যালিটি ভাবা উচিত। সো আমার কাছে মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা যদি আপার হাউস করা হয়, তাইলে মোটামুটি ভিত্তিতে তারাও তো আসলে ওই ইলেক্টেড এমপি যারা তাদের দ্বারাই তো নির্বাচিত হয়ে আসবে। সো তাদের ব্যাপারটাও কিন্তু যেটা থাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, কারণ আপার হাউসের হাতে অনেক কিছু ভেটিং করার ক্ষমতাটা থাকবে। সো বাংলাদেশের জন্য আপার হাউসের দরকারটা আছে, খুব সিরিয়াস লেভেলে আছে। এটা আমার কাছে মনে হয় খুবই ভালো একটা প্রপোজাল, এবং এটা থাকা উচিত। ওকে, এখন হচ্ছে শেষ প্রশ্ন, আপনি কি নির্বাচনে দাঁড়াবেন কিনা? একজন তরুণ, সেটা সময় বলে দিবে, সেটা সময় বলে দিবে। কোন পক্ষ থেকে দাঁড়াবেন? আমরা তো জানি যে আপনাকে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী আন্দোলন মানে রাখা হয়েছিল, কিন্তু আপনি জানেন কেন জানেন, এবং
যদি ব্যাপারটা আমার নির্বাচন কাছে করেন, আমার তাহলে কাছে মনে হয় কোন যে দলের সেটা হবে? সময় বলে দিবে যে কি করা যায়। আমি আসলে সময়ের কাজ সময়ের আগে অনেক হম্বিতম্বি করার ব্যাপারটা আমার কাছে খুব একটা পছন্দনীয় না, কিন্তু রাজনীতি নিয়ে আমার সিরিয়াস আগ্রহ আছে। জি। এটা নতুন না, অনেক আগে থেকেই। কারণ ব্যাপারটা কি হয়, রাজনীতিটা রাজনীতির মতো করেই করা উচিত। রাজনীতিটা তো ব্যবসায়ীরা এসে গ্র্যাব করে ফেলেছে। জবের থেকে দেখবেন রাজনীতিতে ব্যবসায়ীদের প্রভাব বেড়ে যাচ্ছে, তখনই মনে করবেন ওইটা আর রাজনীতি নাই, না। ওইটা হয়ে গেছে ব্যবসায়ী নীতি, এবং এটার মাধ্যমে দেশের মানুষের কাছে কানেক্ট করা যায় না। যায় না। সো রাজনীতি নিয়ে আমার সিরিয়াস আগ্রহের জায়গাটা আছে। যদি আমি দেখি যে দেশের মানুষের কে সার্ভ করার জায়গাটা থাকবে, আমি নিজে যেহেতু ল ব্যাকগ্রাউন্ডের ছিলাম, রাজনীতির কাজটা তো ল নিয়েই বেশি, অন্য সবকিছু অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি কোনোটাকে ছোট করছি না। সো এই জায়গায় যদি ইনপুট দেওয়ার মতো সুযোগ যদি হয়, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমার কাছে মনে হয় যে যার যে কাজটা করা উচিত, কারো ক্যাপাসিটি থাকলে সেটা অবশ্যই ভেবেচিন্তে দেখাটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং আরেকটা জিনিস যেটা, আমি একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই। এখন আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছি, একদমই লাস্ট সেগমেন্ট আমাদের র্যাপিড ফায়ার ওকে, সেগমেন্ট। তার মানে একটু এখানে হচ্ছে সচেতন আপনাকে হয়ে কিছু যাওয়া মানুষের জরুরি। ব্যাপারে আপনাকে নাম বলবো, তাদের ব্যাপারে আপনি একটু মূল্যায়ন করবেন আর কি, Okay. 2-3 শব্দে। প্রথমে আসি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মতো ডিগনিফাইড মানুষ বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এটা বাংলাদেশের সৌভাগ্য। এবং আনকম্প্রোমাইজিং একজন লিডার, কোনো আমলেই উনি কিন্তু নিজের ব্যক্তিত্বের সাথে কম্প্রোমাইজ করে নাই। ওনার আশেপাশে কয়েকজন মাঝে মাঝে লোকজন ভুলভাল ডিসিশন নিয়েছে, উনিও কিছু, আমি তো বললাম যে আমি কাউকে মানে এমন মনে করি না যে বিতর্কের ঊর্ধ্বে, অবশ্যই তারও কাজ অনেক কিছু কাজ ভুল ছিল, কিন্তু তার মতো ডিগনিফাইড একজন মানুষ বাংলাদেশে যে ব্যাপারগুলো ফেস করেছে, এটা তারপর অবিচার করা হয়েছে এবং দেশের জন্য লজ্জার ব্যাপার। উনি সেই এরশাদ আমল থেকে যে ধরনের আনকম্প্রোমাইজিং ক্যারেক্টার দেখিয়েছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা রাজনীতি করবে, এটা একটা আদর্শের জায়গাটা, যেটা খালেদা জিয়ার এই আদর্শ সবার ভিতরে থাকা উচিত। সবার ভিতরে। আচ্ছা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ আমার খুব ভালো ফ্রেন্ড। এই যে বন্ধুদের নিয়ে বলাটার মুশকিলটা কি, বলতে একসাথেই হবে। ধরেন যে সহযোদ্ধা টাইপ মানুষ, বন্ধুদের জানি নিয়ে বলা আমার আমরা। মনে হয় পৃথিবীর সবচেয়ে মুশকিলের ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট তার খুব ভালো একটা ভবিষ্যৎ কামনা করি। ওকে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তাকে ব্যক্তিগতভাবে আমার খুব একটা জানাশোনা নাই। তার কথাবার্তা যেটা মানে খুবই রাপ অ্যান্ড টাপ কথাবার্তা বলেন না, সফট স্পোকেন মানুষ। তবে কথাবার্তার ভেতরে আবার কিছু কিছু জায়গায় ওই যে আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছি কথাটাই ব্লান্ডার বড় বড় কথাবার্তাও বলে ফেলে। তবে আমি যেটা চাই, আমি বাংলাদেশে যারা বর্তমানে রাজনীতি করছে, আমি জাস্ট একটা জিনিসই এক্সপেকটেশনে রাখবো, সেটা প্রত্যেকটা দলেরই, বিএনপি, জামাত, অন্যান্য প্রত্যেকেই, তারা যাতে দেশের মানুষের স্বার্থটাকে মাথায় রাখে। আর বাদ বাকি কথাবার্তা যা হবে, তারা যদি দেশের মানুষের জন্য কাজ করে, অটোমেটিক তারা আমাদের সবার চোখেই মানে রেসপেক্টেড পারসন হিসেবেই থাকবে সবসময়। হেফাজতে আমির মামুনুল হক। মামুনুল হককে নিয়ে অনেক কথাবার্তা আছে। আসলে আমি ওই যেহেতু মানে ধর্মকেন্দ্রিক কথাবার্তা বলবে, কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না, আমি যেটা মনে করি এই মুহূর্তে ওই ব্যক্তিগত অ্যাসেসমেন্টের চেয়ে তারা কালেকটিভলি কতটা ঐক্যের দিকে আসতে পারে, মানে বিভাজনের কথা অনেক বলা যায়, কিন্তু দেশটা তো সবার। সবার। এই বহুত্ববাদকে ধারণ করার জায়গা থেকে তারা যদি প্রত্যেকেই ভয়েস রেইজ করে, আমার মনে হয় আওয়ামী লীগের জায়গাটা চিরতরে কফিনে শেষ পেরেক মারা হয়ে যাবে, এবং দেশটা এক একজনের এক এক মত থাকবে, কিন্তু দেশটা একটা ভালো জায়গায় যেতে পারবে। So, সবাই এক কিভাবে হইতে পারে অন্তত কিছু পয়েন্টে, সেই ব্যাপারে ইনাদের মতো মানুষের এগিয়ে আসা উচিত আরো সিরিয়াস লেভেলে। ওকে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতা মেঘমাল্লার বসু। মেঘমালা বসুর সাথে বিভিন্ন প্রোগ্রামে ফোনামে কথাবার্তা বলতে গিয়ে দেখা হয়, মাঝে মাঝে অতি আবেগী কাজ কারবার করে ফেলে। সেই অতি আবেগী কাজ কারবারগুলো না করলেই ভালো। পটেনশিয়াল আছে ভালো কিছু করার, কিন্তু এই অতি আবেগী কাজ কারবার করে, বাস্তবতা বিবর্জিত কাজ কারবার করে মানে ডিস্ট্রাকশন তৈরি হয়। আমার কাছে মনে হয় এগুলা বাদ দিয়ে নিজের পটেনশিয়ালটাকে যদি নার্চার করতে পারে, সে ভালো করতে পারবে লাইফে অনেক, এবং আমি চাই যে সে দেশ ও জাতির জন্য ভালো কিছু করুক। ভালো কিছু করুক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। খুবই ক্লিন ইমেজের মানুষ। বাংলাদেশে আসলে রাজনীতি করতে এসেছে এবং ফাইন্যান্সিয়াল সাইড থেকে এবং সব জায়গা থেকে এতটা ক্লিন ইমেজের মানুষ আসলে খুবই বিরল একটা ঘটনা। অনেক কথাবার্তা ইদানিং অনেকেই বলছে, বিভিন্ন মানুষ আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা অনেকে না বোঝার জন্য অনেক কিছুই বলাটা খুবই সহজ। কাউকে নিয়ে দেখবেন যে পছন্দ করছেন না, সমালোচনা করছেন। আপনি কিন্তু অনেক মানুষকে নিয়ে কথা বলছেন যাদের বিরুদ্ধে আমি অনেক নেগেটিভ কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না,
পজিটিভও তো বলার জায়গাটা বলার থাকে। জায়গা থাকে। সো মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার যে ত্যাগের জায়গাটা আছে, ইনি যদি শক্তভাবে ডিল না করতেন, বিএনপিকে ভেঙে চুরে তছনছ করে ফেলতে পারত আওয়ামী লীগ। হ্যাঁ। এবং আওয়ামী লীগের নেতারাও কিন্তু এখন বলে যে বিএনপিকে ইলেকশনে নেওয়া যায় নাই। ওই 28 অক্টোবর তো বটেই, 2022 সালের 10 ডিসেম্বর মনে আছে একটা জনসমাবেশ করতে হয়েছিল, চেয়েছিল, হ্যাঁ, শেষে গোলাপবাগে ট্রান্সফার করতে ট্রান্সফার হয়। করতে হয়। 7 তারিখের পর থেকে যখন বাংলাদেশের মানুষ ফুটবল বিশ্বকাপ নিয়ে মজে ছিল, হ্যাঁ। ওই টাইমে কি ক্র্যাকডাউনটা বিএনপির অফিসে চালানো হয়, একেবারে নিঃসঙ্গ একা মানুষ বিএনপি অফিসের সামনে দাঁড়িয়েছিল, তাকে কতবার করে গ্রেপ্তার করা হয়েছে। উনি ব্যক্তিগতভাবে আমার সাথে যেহেতু দুই একবার দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, আমার কাছে মনে হয়েছে উনি ব্যক্তিগতভাবে সজ্জন মানুষ এবং যা বিশ্বাস করেন তাই বলেন, ক্যামেরার পেছনে আর সামনে আলাদা কোনো মানুষ না উনি। আচ্ছা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, লুৎফুজ্জামান বাবরকে যেহেতু পার্সোনালি কখনো কথাবার্তা বলা হয় নাই, সো পার্সোনাল অ্যাসেসমেন্টে না যাই, উনাকে এক টাইমে টিভিতে যা দেখতাম খুবই ড্যাশিং, চুল টুল ওই যে স্পাইক করে থাকতো, ওই টাইমে সম্ভবত সবচেয়ে বেশি ড্যাশিং অবস্থায় ছিল। তারপরে তো 17টা বছর কারাগারের ভেতরে থাকলো, একেবারেই পুরা অন্য একজন মানুষকে দেখতে পারছি। তাকে নিয়ে ওই যে বিভিন্ন ফ্যান্টাসাইজ ব্যাপার স্যাপার আছে, ওই যে ভারতের বিরুদ্ধে তার অবস্থান। তবে যাই হোক না কেন, আমার এক্সপেকটেশন থাকবে অনেকগুলা দিন তার জীবন থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, সামনের দিনে আমি চাই সে প্রচুর জনপ্রিয়, কিন্তু প্রচুর জনপ্রিয়। তাকে জেল থেকে নেওয়ার জন্য যত মানুষ আসছে সেটা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় যে অতীতের যেসব ভিডিও টিডিও দেখেছি, ওই টাইমগুলো আরেকটু ডিপ্লোম্যাটিক ওয়েতে হ্যান্ডেল করতে পারতেন। তো সামনের দিন আমার কাছে মনে হয় এই টাইপ অনেক স্যাক্রিফাইস, পোর খাওয়া রাজনীতিবিদ দেশের মানুষের জন্য আরো ভালো কাজ করুক, দেশের জন্য কাজ করবেন ইনারা, এই প্রত্যাশাটাই রাখবো। লুকিং ফর শত্রু। হ্যাঁ। আচ্ছা, মিডিয়া কর্মী আরেকজন, ইউটিউব মিডিয়া কর্মী ইলিয়াস হাসান। আমি ব্যক্তিগতভাবে সমালোচনার জায়গাটাও করছি না, বা প্রশংসার জায়গাটাও, ব্যাপারটা কি আমি যাই বলবো, যেহেতু একই অ্যাক্টিভিজমের জায়গাটা করেন, আমার যেটা আশা থাকবে বাংলাদেশে একটা না 5 আগস্টের পরে ভাইয়া একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আমরা কালেকটিভ শত্রুকে বাদ দিয়ে অনেকেই ব্যক্তিগত খোঁচাখুচি প্রত্যেকটা অ্যাঙ্গেলেই দেখবেন যে রাজনৈতিক দলের সাথে খোঁচাখুচি, ছাত্র সংগঠনগুলো নিজেদের ভিতরে খোঁচাখুচি, অ্যাক্টিভিজম যারা একসাথে করেছে তারা নিজেদের ভিতরে খোঁচাখুচি, এই কাজটা বেশি হচ্ছে। জি, এখন আরেকজন, সে হচ্ছে পিনাকি ভট্টাচার্য। মানে তাকে কোন বিশেষণে বিশেষায়িত করবো? অ্যাক্টিভিজম বললে হয়তো ভালো হয়, অ্যাক্টিভিস্ট, কিন্তু এই আর কি, অ্যাক্টিভিস্ট, ইউটিউবার অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, তার তো আসলে অনেক লম্বা কাজ আছে, আবার অনেক কাজের ভেতরে দেখা যায় একটা কাজে ভূমিকা রাখছেন, পরবর্তীতে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আবার দাদা নিজে এবার অন্য ট্র্যাকে আবার একটু কথা বলছেন, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত ফ্রিডম। বইও লেখেন, ওনার বই পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে উনি সাংঘাতিকভাবে কাজ করতে পারতেন বইটাই লেখার দিকে। ওকে, এখন হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার। ডক্টর আসিফ নজরুল ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয় যে আরো সিরিয়াসলি কাজ করার স্কোপ ছিল। ব্যক্তিগতভাবে অসৎ মনে হয় নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে উনার ওভারবার্ডেন্ড হয়ে গেছে অনেক দায়িত্ব। সেই দায়িত্বগুলো আরেকটু যদি মানে ফোকাসড হইতো সেটা ভালো হতো, কারণ ওনার পর কিন্তু মানুষের প্রত্যাশা অনেক বেশি, আর সবতে প্রত্যাশার চাপ যখন অনেক বেশি থাকে, আপনার একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র মুহূর্তগুলোও মানুষ কিন্তু খুবই আতশ কাজের নিচে নিয়ে গিয়ে কিন্তু দেখবার চেষ্টা করবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, দারুণ সব মূল্যায়ন পেলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ, আমারও আপনার সাথে কথা বলতে পেরে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং পরবর্তী এপিসোডের দাওয়াত দিয়ে আজকে প্রোগ্রামটি শেষ করছি।